প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের দেখো ২৭ তারিখে আমরা জানি তোমাদের উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যা 4th সেমিস্টারের যে তোমাদের পরিবেশ বিদ্যা যাদের সাবজেক্ট রয়েছে, সেই পরীক্ষার জন্য আমি এই মুহূর্তে তোমাদের সামনে লাইভ নিয়ে অর্থাৎ লাইভে এসে তোমাদের কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ হতে চলছে। আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। আর তোমাদের কিন্তু এই লাইভ ভিডিওতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে যে 2 মার্কস এবং যে রয়েছে 6 মার্কস, সেই মার্কস গুলো তোমাদের সামনে লাইভ আকারে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তোমরা আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের 27 তারিখের পরীক্ষা আশা করি সবার ভালো হবে। তবে পরিবেশ বিদ্যা সাবজেক্ট আমি বিগত ভিডিওতে বলেছি, পরিবেশ বিদ্যা সাবজেক্টটি এমনই একটি সাবজেক্ট, সেটি কিন্তু অন্যান্য বাংলা কিংবা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের মতো কিন্তু নয়, ভূগোলের মতো নয়। এই সিলেবাস মানে এই মানে সাবজেক্ট পরিবেশ বিদ্যা সাবজেক্টটি দূর থেকে মনে হয় যে খুব সোজা। পরিবেশ বিদ্যা মানে পরিবেশ নিয়ে সবকিছু। হ্যাঁ, সোজা হলেও এই আম বিশেষ করে তোমাদের পরিবেশ বিদ্যায় মানে ভাস্ট সিলেবাস, বিশাল সিলেবাস, ঠিক আছে? তার মধ্য থেকেও আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি উপস্থাপিত হয়েছি এবং উপস্থাপন করতে চলেছি তোমাদের পরিবেশ বিদ্যা। তো আমি ১ম এই বলবো, দেখো আমি চেষ্টা করছি যথাসাধ্য তোমাদের চেষ্টা করছি এই পরিবেশ বিদ্যার সাজেশন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। তবে ভুল-ভ্রান্তি হতেই পারে। তো যারা শিক্ষক আছেন কিংবা যারা টিউটর শিক্ষক রয়েছেন, টিউশনের শিক্ষক রয়েছেন অবশ্যই তারা মার্জনা করিবেন। আর তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই লাইভ ভিডিও দেখার জন্য, কিংবা শিক্ষক মহাশয় কিংবা টিউশন শিক্ষকদের। তো অবশ্যই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। তো চলো আমি আজকে তোমাদের শুরু করছি পরিবেশ বিদ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছো এবং তোমরা লাইভ এই সাজেশন তোমরা দেখছো, অবশ্যই তোমরা একটু লাইক আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে জানাবে। তার কারণ কমেন্টের প্রত্যেকটি উত্তর আমি দেই, তোমরা জানো। চলো আর আর কথা বলবো না। এখন এই মুহূর্তে আমি চলে যাচ্ছি এবং এই মুহূর্তে তোমাদের সামনে আমি রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে কথা বলতে এসেছি। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ২০২৬ পরিবেশ বিদ্যা 2 মার্কস এবং 6 মার্কস, ঠিক আছে? তো এই ২ নম্বর এবং ৩ নম্বরের জন্য তোমাদের যেই কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আমি বলছি। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের নাম্বারগুলো এবং সময়ের কিছু সময় বলার দরকার নেই। ১ম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো পরিবেশ দূষণ ও নিয়ন্ত্রণ। ঠিক আছে? তার মানে এখান থেকে এই জায়গা থেকে থাকবে তোমাদের কিন্তু ২০ নাম্বারের। বুঝতেই পারছো? ১ম এই রয়েছে তোমাদের সিলেবাসে দেখবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম করে আছে। তথাপি দেখো ১ম এই বলে দিচ্ছি বায়ু দূষণ। বায়ু দূষণের মধ্যে ২ নম্বর এবং ৬ নম্বরে কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। দেখো ১ম এই আমি বলবো তোমাদের রয়েছে ১ম কোয়েশ্চেন। দেখো ধোঁয়াশা কি? দেখো এই বায়ু দূষণ কমপ্লিট করতে গেলে বা বায়ু দূষণ শুরু করতে গেলে আমাদের ১ম এই মাথায় রাখতে হবে ধোঁয়াশা কি বা কাকে বলে? 2 মার্কস এ থাকবে ধোঁয়াশা। এরপরে রয়েছে দেখো বায়ু দূষণের সঙ্গে তোমাদের রয়েছে অ্যাসিড রেইন, অর্থাৎ অম্ল বৃষ্টি বা আ আম্লিক বৃষ্টি। ঠিক আছে? এই অম্ল বৃষ্টি কাকে বলে? অবশ্যই পড়বে। ঠিক আছে? 2 মার্কস এ থাকবে। এরপরে আমি যাচ্ছি তোমাদের 3rd নাম্বার কোয়েশ্চেন, হু। হু এর মতে বায়ু দূষণ কাকে বলে? দেখো মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বায়ু দূষণ কাকে বলে? 2 মার্কসের কোয়েশ্চেন। তারপরে এসে দেখো আ এসপিএম কি? এর উদাহরণ তোমাদের দিতে হবে। এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে? তো এখানে এর উদাহরণ রয়েছে ধোঁয়াশা রয়েছে, কুয়াশা রয়েছে, এগুলো। ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে ফ্লাই অ্যাশ। এই ফ্লাই মানে উড়ন্ত ছাই কাকে বলে? দেখো নিশ্চয়ই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হবে। তো সেই সংজ্ঞা তোমাদের লিখতে হবে 2 মার্কসে। এরপরে রয়েছে দেখো বায়ু দূষণ। এই বায়ু দূষণের উৎসগুলো কি, কি? বর্তমানে বায়ু দূষণ কিন্তু এক ভয়ানক কিন্তু সমস্যা রয়েছে। শ্বাসকষ্ট বলো, অ্যাজমা বলো, হাঁপানি বলো, বিভিন্ন আ মানে দূষণ থেকে কিন্তু আমাদের শরীরের এফেক্ট গুলো কিন্তু পড়ে। তথাপি আমি বলব বায়ু দূষণের উৎসগুলো কি, কি? মানে উৎস মানে বায়ু দূষণের কারণ কি? তোমরা বলতে পারো কারণ কি? ঠিক আছে? আমরা জানি দিল্লিতে শীতের দিনে কিন্তু দিল্লিতে তুমি চলাচল করতে পারবে না। এত ধোঁয়াশা, এত কুয়াশা, এত বায়ু দূষণ। ঠিক সেইভাবে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। দুর্গাপুরে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে,
খনিজ রয়েছে, খাদান রয়েছে, তাই সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়। তথাপি কলকাতার যানবাহন কিংবা নগরায়ন কিংবা যেই বিল্ডিং গুলো তৈরি হয় তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়। সুতরাং বায়ু দূষণের উৎসগুলো তোমাদের লিখতে হবে। এখানে প্রাকৃতিক বলতে পারে এবং মনুষ্য সৃষ্ট বলতে পারে, মানুষের দ্বারা সৃষ্ট বলতে পারে। প্রাকৃতিক বলতে পারে তোমাদের ঘূর্ণিঝড় হলে বায়ু দূষণ হতে পারে। অন্যদিকে তোমরা জানো যে আ প্রাকৃতিকভাবে হতে পারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হতে পারে, দাবানলের ফলে হতে পারে, এগুলো প্রাকৃতিক কারণ। এরপর লবণ কণা থেকে কিন্তু বায়ু দূষণ হয়। তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অ্যারোসল। অ্যারোসল কাকে বলে? বায়ুমণ্ডলে অতি সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসল বলে। আরেকটু ডিটেইলস লিখতে হবে তার কত মাইক্রো আ মাইক্রো আছে, মাইক্রোমিটার আছে সেগুলো তোমাদের লিখতে হবে যে ১০০ মতো হয় ১০০ মাইক্রোমিটার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ নম্বরের কোয়েশ্চেন, বায়ু দূষণকারী প্রকারভেদগুলো উল্লেখ করো। দেখো প্রথমেই আমি কোয়েশ্চেনে কিন্তু বলেছিলাম ২ নম্বরের এবং ৬ নম্বরের কোয়েশ্চেন এখানে রয়েছে। তো বায়ু দূষণকারী প্রকারভেদগুলো তোমাদের কি, কি অবশ্যই উল্লেখ করবে। তবে এই ২ টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। দেখো বায়ু দূষণের উৎস বা বায়ু দূষণের কারণগুলো আলোচনা করো। 3 প্লাস কিন্তু 3 থাকবে। পরীক্ষার সময় তোমাদের মধ্যে একটি ধারণা রয়েছে তোমাদের ৬ নম্বরের কোশ্চেন দেবে। দেখো ৬ নম্বরের কোশ্চেন দিলে কি হবে? 4 প্লাস 2 হবে। ঠিক আছে? কিংবা 3 প্লাস 3 হবে। এরকম কিন্তু কোশ্চেন হতে পারে। কিন্তু কসত মিস্টেক করে তোমাদের এরকম কোশ্চেন করতে পারে 1 প্লাস 5 এরকম করতে পারে। সেটি পর্ষদের উপর কিন্তু ডিপেন্ড করবে। তো বায়ু দূষণের কারণ এবং প্রভাবগুলো আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের অধ্যায়ের পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। দেখো পরিবেশ দূষণ এবং দূষণ নিয়ন্ত্রণের মধ্যে প্রথমে যেটি রয়েছে দেখো প্রথম অধ্যায় এখনো চলছে। এর মধ্যে রয়েছে দেখো তোমাদের বাদামি বাদামি ধোঁয়াশা বা লস অ্যাঞ্জেলস এর মানে উত্তর আমেরিকার যে লস অ্যাঞ্জেলস রয়েছে সেই ধোঁয়াশা কাকে বলে? যাকে বাদামি ধোঁয়াশা বলা হয়। এরপরে রয়েছে দেখো এশিয়ান ব্রাউন কাকে বলে? দেখো এশিয়ান ব্রাউন কাকে বলে? ঠিক আছে? এগুলো বায়ু দূষণের মধ্যে রয়েছে। লন্ডন লন্ডন ধোঁয়াশা বা আ লন্ডন ফগ বা ১৯৫২ বা ৫১ সালে হয়েছিল। লন্ডন ফগ বা ধোঁয়াশা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার রেখেছি। দেখো ট্রিপল স্টার। দেখো বায়ু দূষণের ফলে মানবদেহে কি, কি রোগ হতে পারে? আমাদের এই যে পরিবেশের যে দূষণ হচ্ছে, বিশেষ করে বায়ু দূষণ, সেই বায়ু দূষণের ফলে আমাদের শরীরে, মানব শরীরে কোন, কোন রোগ বাসা বাঁধতে পারে? তো বায়ু দূষণের ঘটিত রোগ এবং তার কারণগুলো লিখতে হবে 2 প্লাস 6। এরপরে রয়েছে ভিভিআই রয়েছে দেখো ট্রিপল স্টার রয়েছে মানব পরিবেশের উপরে বায়ু দূষণের প্রভাব আলোচনা করো। ঠিক আছে? মানুষ এবং পরিবেশের উপরে। প্রথম কোয়েশ্চেনটি আর মানে এই কোয়েশ্চেনটি আর এই কোয়েশ্চেনটি অনেকটা সেইম। তারপরে রয়েছে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন কি, কি ক্ষতি করে? সেই ক্ষতিকারক প্রভাবগুলো আমাদের উল্লেখ করতে হবে যে অম্ল বৃষ্টিতে কি, কি ফলাফল হয়? কি, কি ক্ষতিকারক প্রভাব বিস্তার করে? অম্ল বৃষ্টিতে দেখো জলদূষণ হতে পারে, জলের মাছ, পোকামাকড়, কীটপতঙ্গ, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যেতে পারে। অম্ল বৃষ্টির ফলে মানে অ্যাসিড রেইনের ফলে উদ্ভিদের উদ্ভিদের উপরে উদ্ভিদের বিভিন্ন উদ্ভিদ কিন্তু আ অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। পাতা শুকিয়ে যেতে পারে, সালোক সংশ্লেষ ব্যাহত হতে পারে। অন্যদিকে অ্যাসিড বৃষ্টির ফলে যে বিভিন্ন স্মৃতিসৌধ রয়েছে, তাজমহল রয়েছে, কলকাতার ভিক্টোরিয়া রয়েছে, লালকেল্লা রয়েছে, এগুলো কিন্তু এই অম্ল বৃষ্টির ফলে কিন্তু ক্ষতি হয়। বোনা কাপড় রয়েছে সেই কাপড়ের উপরেও কিন্তু এফেক্ট পড়বে। ওকে, এবার মানুষের ত্বকেও কিন্তু অ্যাসিড বৃষ্টি হলে কিন্তু অনেক সময় ত্বকে কিন্তু অনেকটা প্রবলেম তৈরি হয়। এরপরে রয়েছে দেখো পরিবেশ দূষণ ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কার্বন। দেখো কার্বন বাণিজ্য বা কার্বন ব্যবসা কি? খুবই গুরুত্বপূর্ণ। এটি আমি বলব 99% তোমাদের পরীক্ষা দিতে চলছে। কার্বন বাণিজ্য বা কার্বন ব্যবসা বা কার্বন ট্রেড কি? কার্বন ট্রেড বা কার্বন ব্যবসা কাকে বলে? তারপরে দেখে নিচ্ছি তোমাদের ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন? দেখো সিঙ্গেল স্টার রেখেছি, এটি ডবল স্টার রেখে দেই। ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয় কেন? কালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে সূর্য থেকে অতি ক্ষতিকারক ইউভিআর আল্ট্রা ভায়োলেট রে অতি ক্ষতিকারক সূর্য থেকে অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আগমন হয়। এর ফলে কি হয় বলতো? এই যে বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে সেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে রয়েছে ওজোন স্তর। সেই ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে কি হয় বলতো? সরাসরি সূর্যের থেকে আগত ইউভিআর আমাদের পৃথিবীতে প্রবেশ করে। ঠিক আছে? তো এর ফলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সুতরাং বলতে পারবে সূর্য থেকে আগত যে সমস্ত
যে সমস্ত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি রয়েছে, ওজোন স্তর থাকার জন্য সেই ওজোন স্তর ছাঁকনি, চিমনি কিংবা চাদরের মতো কিংবা ফিল্টারের মতো আমাদের পৃথিবীকে আবৃত করে রেখেছে। তাই পৃথিবীতে প্রাণী কিংবা জীবের অস্তিত্ব বজায় রয়েছে। তাই ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয়। মন্ট্রিল প্রোটোকল অবশ্যই ভালো করে পড়বে। মন্ট্রিল প্রোটোকল ট্রিপল স্টার রেখেছি, ট্রিপল স্টার। ১৯৮৭ সালে মন্ট্রিল প্রোটোকল হয় ১৬ই সেপ্টেম্বরে। ঠিক আছে? ১৬ই সেপ্টেম্বরে কানাডার মন্ট্রিল শহরে। ঠিক আছে? কানাডার মন্ট্রিল শহরে। বসুন্ধরা সম্মেলন কাকে বলে বা বলতে কি বোঝো? এটি কিন্তু হয়েছিল দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। বসুন্ধরা সম্মেলন কি? এরপরে দেখো গ্রিন হাউস গ্যাস কি? দেখো গ্রিন হাউস গ্যাস তো অবশ্যই পড়বে। গ্রিন হাউস গ্যাস তো পড়তে হবে। এখানে কোনো স্টার চিহ্ন নেই মানে তোমরা গ্রিন হাউস গ্যাস পড়বে না এমন কিন্তু নয়। দেখো গ্রিন হাউস গ্যাস হলো, আমি বলে দেব গ্রিন হাউস গ্যাস। দেখো গ্রিন হাউস গ্যাস কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি, কার্বন ডাই অক্সাইড রয়েছে, তারপরে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন রয়েছে, তারপরে মিথেন রয়েছে, তারপরে ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, নাইট্রোজেন ডাই অক্সাইড রয়েছে। তো এই যে বিভিন্ন কিন্তু এগুলো গ্রিন হাউস গ্যাস। সেই গ্রিন হাউস গ্যাস বললাম। এরপরে তোমাদের ট্রিপল স্টার এবং ভিভিআই পরীক্ষার সময় দেওয়ার সম্ভাবনা 85%। তার মানে গ্রিন হাউস প্রভাব বা ফলাফল কাকে বলে? এরপরে রয়েছে দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং 90% দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব উষ্ণায়ন দেখো ডিটেলস কিন্তু আলোচনা করব না, জাস্ট তোমাদের বলে দিলাম বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণায়ন কাকে বলে। কিয়োটো প্রোটোকল, একটু আগে তো বললাম মনে হয় কিয়োটো প্রোটোকল, না বলিনি? কিয়োটো প্রোটোকল বলিনি, মন্ট্রিল প্রোটোকল বলেছি। তো কিয়োটো প্রোটোকল এটি হয়েছে তোমাদের কিন্তু জাপানে। জাপানে কিয়োটো শহরে হয়েছে। এই কিয়োটো প্রোটোকলও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে তোমাদের ৬ নম্বরে কি প্রশ্ন থাকতে পারে দেখো, ভিভিআই রেখেছি। ওজোন স্তর বিনাশের প্রভাবগুলি আলোচনা করো। ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তার প্রভাব বা ফলাফল, তার ফলাফল কি হতে পারে? দেখো প্রাকৃতিক জলবায়ুর উপরে প্রভাব পড়বে, তারপরে প্রাণীদের উপরে প্রভাব পড়বে, তারপরে মানুষের উপরে প্রভাব পড়বে। ঠিক আছে? এগুলো প্রভাব পড়বে, সেই প্রভাবগুলো পয়েন্ট আকারে তোমাদের লিখতে হবে। আর যারা তোমরা পিডিএফ নিয়েছো, তো আমার পিডিএফ তোমরা অবশ্যই পেয়েছো। সেই পিডিএফ এর মধ্যে কিন্তু ডিটেলস দেওয়া আছে। কিন্তু পর্ষদের মডেল কোয়েশ্চেন পেপার, যেই কোয়েশ্চেন পেপারে প্রায় ১১২টি কোয়েশ্চেন মানে ১২টি পেজ রয়েছে শুধু কোয়েশ্চেনে ভরা। অর্থাৎ মডেল কোশ্চেন পেপারের যদি তোমরা কেউ পড়ে থাকো বা পেয়ে থাকো, তোমরা কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট করতে ১ বছর সময় লাগবে। ১ বছর সময় লাগবে। পাগল হয়ে যাবে। তাই মডেল কোশ্চেন পেপার থেকে দেখো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেগুলো কিন্তু আমি গতকালকের ভিডিওতে দিয়েছি। তথাপি আমি বলবো, আমি যেই মডেল কোশ্চেন পেপারটি তোমাদের সামনে দিয়েছি সেটা তোমরা দেখে আসতে পারো, ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। তথাপি আমি যেই মডেল মানে আমার সাজেশন পরিবেশ বিদ্যার, সেই সাজেশন তোমরা যারা পেয়েছো অবশ্যই তোমরা কমপ্লিট করে নিয়েছো। আর যারা এখনো নেওনি অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নের ২ নম্বরের ৬ নম্বরের কিংবা যেই ভাগ করে ৩ নম্বরের থাকবে, টোটাল তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে। যারা নাওনি 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু জানতে পারবে। পিডিএফ রয়েছে ২টি। ১ নাম্বারে রয়েছে মেইন পিডিএফ। এই মেইন পিডিএফ মানে আমার যেই পিডিএফ তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই মেইন পিডিএফ এর মধ্যে থাকছে ২ নাম্বার ৬ নাম্বারের টোটাল উত্তর সহ থাকছে ভিভিআই ট্রিপল স্টার। আর যারা এটি কিন্তু নিতে গেলে তোমাদের বর্তমানে 45 রুপিস পেমেন্ট করলেই কিন্তু পেয়ে যাবে। ৪৫ টাকা, মাত্র ৪৫ টাকা। আর যারা তোমরা মডেল কোয়েশ্চেন পেপার প্লাস তোমার এবিটি এর যেই কোয়েশ্চেন রয়েছে, একটাই সেট রয়েছে কিন্তু এবিটি এর। টোটাল তোমরা পাচ্ছ কিন্তু ৪০ টাকা পেমেন্ট করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এটুকু আমি বলে দিলাম। আর বাছাই করা যেগুলো পরীক্ষা আসবে, যেমন আমি বলেই দিয়েছি সিডিএম কি? ঠিক আছে? আমি বলে দিয়েছি দেখো আ বলে দিয়েছি দেখো ইআইএ দেখো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এসপিএম খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন। ফুল ফর্ম তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আর রয়েছে এসপিসিএম মানে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড রয়েছে।
এরকম। তো আমরা দেখে নিচ্ছি। তো তোমরা যারা নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করো। আর যারা মনে করো যে নেবে এবং তোমরা কিন্তু পেমেন্ট অপশন যে যারা করবে ১ নাম্বার কিংবা ২ নম্বরের এই সাজেশনের ক্ষেত্রে তারা কিন্তু 9602386679 এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে পেমেন্ট করতে পারো যারা নেবে। ওকে? তো চলো রয়েছে গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝায়? কিংবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলো ব্যাখ্যা করো কিংবা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো আলোচনা করো। এর কোশ্চেনের উত্তর কিন্তু সেইম। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশগত বায়ু মানের মানদণ্ড স্ট্যান্ডার্ডস সম্পর্কে তোমাদের লিখতে হবে। 4 নাম্বার থাকবে। 4 নাম্বার তো পরীক্ষায় থাকবে না। 4 এর সঙ্গে একটি লেজ জোড়া থাকবে, 2 থাকবে। ওকে? অথবা বলতে পারে বায়ুর গুণগত মানদণ্ড কাকে বলে? 2 মার্কসে থাকতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের জলদূষণ। এই জলদূষণের মধ্যে রয়েছে উৎস, প্রভাব আর নিয়ন্ত্রণ ব্যবস্থা, জলের মানের পরামিতি বা পরিমিতি। তারপরে রয়েছে দেখো তোমাদের মানদণ্ড। দেখো প্রথমে এখান থেকে ২ এবং ৬ নম্বরে রয়েছে। প্রথমেই তোমাদের দেখো কিছু বেসিক কোয়েশ্চেন, কিছু বেসিক কোয়েশ্চেন করে পর্ষদ। সেখানে তোমাদের বলেই দিল জল দূষণ কাকে বলে? আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? রাসায়নিক অক্সিজেন চাহিদা বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে? এটিও ভালো প্রশ্ন ২ নম্বরের। তবে আমি ডবল স্টার রেখেছি তার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। দেখো এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে? তোমাদের ফুল ফর্মও কিন্তু দিতে পারে পরীক্ষার সময়। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে? ইটাই রোগ কি বা বলতে কি বোঝো? এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ নম্বরের কোয়েশ্চেন। জল দূষণের উৎসগুলো আলোচনা করো। অর্থাৎ জল যে দূষণ হয়, সেই জল দূষণের উৎস মানে কোথা থেকে হয়? কৃষিক্ষেত্র থেকে হতে পারে, আম শহরের পয় প্রণালী থেকে হতে পারে, শিল্প কলকারখানা থেকে হতে পারে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হতে পারে। ওকে? এবং অন্যদিকে রয়েছে যে সমুদ্রের তৈলবাহী জাহাজ, সেই তৈলবাহী জাহাজ থেকেও জলদূষণ হতে পারে। বিভিন্নভাবে জলদূষণ হতে পারে। তো জলদূষণ সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার রেখেছি। ইউট্রপিকেশন বা অতি পুষ্টিকতা কাকে বলে? এর কারণগুলো ব্যাখ্যা করো। ইউট্রপিকেশনের ফলে কি হয়? কি হয়? ঠিক আছে? তো এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৮ নাম্বার কোয়েশ্চেন জলের মানের পরামিতি বা মানদণ্ড মা বা ভারতের পানীয় জলের গুণমান ধরা হয়েছে কত? দেখো 2 বা 4 নম্বরে থাকতে পারে। এরপরে রয়েছে মিনামাটা রোগ। মিনামাটা রোগ কিন্তু পারদ দূষণের ফলে কিন্তু সংঘটিত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের মাটি দূষণ, উৎস, প্রভাব আর নিয়ন্ত্রণ। দেখে নিচ্ছি ২ নম্বর এবং ৬ নম্বরের। প্রথম কোয়েশ্চেন রয়েছে মৃত্তিকা দূষণের কারণ এবং উৎসগুলো কি, কি? দেখো মৃত্তিকা দূষণের কারণ বা উৎস একই। মৃত্তিকা দূষণ শিল্প থেকে হতে পারে। মৃত্তিকা দূষণ আমাদের উম পঞ্চ আমাদের পৌরসভা থেকে হতে পারে, আমাদের পঞ্চায়েত থেকে হতে পারে কিংবা মৃত্তিকা দূষণ কৃষি ক্ষেত্র থেকে হতে পারে। অ্যাসিড বৃষ্টির ফলেও কিন্তু মৃত্তিকা দূষণ হতে পারে। ওকে? এরপরে রয়েছে মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রণ। এই মৃত্তিকা দূষণ যে হচ্ছে, এই মৃত্তিকা বা মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায় কি? কি করে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করবে? উপায় বা নিয়ন্ত্রণগুলো কি, কি? 2 প্লাস 3 মার্কসে থাকতে পারে। এরপরে রয়েছে বিকিরণ, ভিভিআই বিকিরণ। এখান থেকে প্রশ্ন থাকবেই। পারমাণবিক দূষণ কাকে বলে? বা বিকিরণজনিত দূষণ কি? 2 মার্কসের। তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় দূষণ কি? ট্রিপল স্টার, এটাও ট্রিপল স্টার। দেখো তেজস্ক্রিয় দূষণ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। পারমাণবিক, পারমাণবিক দূষণ, পারমাণবিক বর্জ্য কি? পারমাণবিক বর্জ্য কি? এই কোশ্চেনগুলো আমি ট্রিপল স্টার কেন রাখলাম না? অবশ্যই রাখতে হবে। পারমাণবিক বর্জ্য কি? চেরনোবিল, চেরনোবিল দুর্ঘটনা বা বিপর্যয় কি? এটি কিন্তু দেখো ইউক্রেনে, বর্তমানের নাম কিন্তু ইউক্রেন, একসময় ছিল রাশিয়া। তো ইউক্রেন, দেখো এই ইউক্রেনের যে চেরনোবিল পারমাণবিক যে দুর্ঘটনা হয়েছিল ১৯৮৬ সালে, সেই দুর্ঘটনা কি ছিল? অথবা পরীক্ষার সময় একটা কোশ্চেন মাথায় রাখবে যে ভূপাল গ্যাস দুর্ঘটনা। ঠিক আছে? এটাও মাথায় রাখবে ভূপাল, ভূপাল গ্যাস দুর্ঘটনা কিংবা ভূপাল যেই শিল্প দুর্ঘটনা, ভূপালের একটি শিল্প দুর্ঘটনা। 3 মাইল আই আইল্যান্ড ডিজাস্টার কাকে বলে? বা ডিজাস্টার বা বিপর্যয় কাকে বলে? এরপরে ট্রিপল স্টার ভিভিএ রেখেছি পারমাণবিক দূষণ বা তেজস্ক্রিয় দূষণের কারণ বা উৎসগুলি তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে চলো দেখে নিচ্ছি পারমাণবিক বর্জ্যের উৎসগুলো কি, কি? 2 মার্কসের। শব্দ দূষণ, শব্দ দূষণ কাকে বলে?
ডেসিবেল বলতে কি বোঝো? তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপারও আছে। মা কত ডেসিবেল শব্দ মানুষ সহনশীল, অর্থাৎ মানুষ কত ডেসিবেল হলে, আর ডেসিবেল হলে মানুষের সহনশীল মানে ঠিক আছে উপযুক্ত বা শুনতে পারবে, কিন্তু তার বেশি হয়ে গেলে মানুষের কানের পর্দা কিন্তু ছিঁড়ে যাবে। তো কত ডেসিবেল হলে মানুষের শব্দ সহনশীল। এরপরে রয়েছে দেখো তোমাদের শব্দ দূষণের প্রধান উৎস বা কারণগুলো উল্লেখ করতে হবে। শব্দ দূষণ কোথা থেকে হয় তোমরা সবাই জানো। এরপরে রয়েছে পরীক্ষার সময় বানিয়ে কোশ্চেন কিছু লিখতে পারবে। পরিবেশ বিদ্যার এমনই একটি সাবজেক্ট যেই কোশ্চেনটি তোমাদের 40-এর মধ্যে তোমাদের পড়েছে 35, আর 5 নাম্বার তোমরা কি করবে? ছেড়ে দেবে? নো, নেভার। দেখো এই 5 নাম্বার তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। এটাই তোমাদের পরিবেশ বিদ্যার সাবজেক্ট। কারণ পরিবেশ বিদ্যার সাবজেক্ট এমন একটি সাবজেক্ট, তোমার চারিপাশে যা ঘটছে সেটাই হলো পরিবেশ। চারিপাশে যেই প্রাকৃতিক যে দূষণ হচ্ছে, মানুষের দ্বারা যে দূষণ হচ্ছে সেটাই কিন্তু পরিবেশ। ঠিক আছে? বা পরিবেশ দূষণ। মানুষের উপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। মানুষের উপরে শব্দ দূষণ কি, কি হতে পারে? কি, কি ক্ষতি হতে পারে? প্রভাব কথা মানে কিন্তু ক্ষতি। এই শব্দ দূষণের ক্ষেত্রে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ কি করে করবে তার পদ্ধতিগুলো আলোচনা করো। এই আরেকটি কোশ্চেন, আরেকটি ইউনিট রয়েছে ভিভিআই। দেখো কার্বন ট্রেডিং কাকে বলে? এই কোশ্চেনটি 99% আসার সম্ভাবনা রয়েছে। কার্বন ট্রেডিং কাকে বলে কিংবা এর ধারণা দাও। এরপরে কার্বন ক্রেডিটের গুরুত্ব কি? 4 নাম্বার এবং 6 নম্বরে থাকতে পারে পরীক্ষায়। এরপরে রয়েছে কার্বন ট্রেডিং ট্রেডিং এর সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করতে হবে। তবে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলো কিন্তু এই কার্বন ট্রেডিং এর ক্ষেত্রে আসবে। কার্বন পদচিহ্ন, এই কোশ্চেনটি আমি কেন ভিভিআই রাখলাম না? দেখো এই কোশ্চেনটি কিন্তু আমার কাছে 89%, 89% এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। কার্বন পদচিহ্ন বা কার্বন ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্টের উৎসগুলো কি, কি? তারপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ কার্বন পদচিহ্ন কি? এরপরে রয়েছে কার্বন পদচিহ্নের জলবায়ু তথা পরিবেশের উপরে কি প্রভাব ফেলে? 2 মার্কসে 2 মার্কসে থাকবে। দূষণ সম্পর্কিত রোগ। দেখো দূষণ সম্পর্কিত রোগ বলতে এখানে উম বায়ু দূষণ সম্পর্কিত রোগগুলো কি, কি? দেখো বায়ু দূষণের ফলে কি, কি রোগ হয়? ১ম এ চ্যাপ্টারটি বলেছিলাম ইউনিট। সেখানে দেখো এই চ্যাপ্টারটি রয়েছে দূষণ সম্পর্কিত রোগ। বায়ু দূষণ সম্পর্কিত রোগগুলো কি, কি? অ্যাজমা, হাঁপানি এই ইত্যাদি রয়েছে। জলদূষণজনিত প্রধান রোগগুলো কি, কি? কলেরা, আমাশয়, টাইফয়েড এগুলো রয়েছে। ওকে? অথবা পরীক্ষার সময় থাকতে পারে জলদূষণের ফলে মানব শরীরের উপরে কোন ধরনের রোগ সৃষ্টি করে? বা জলদূষণের প্রভাবগুলো আলোচনা করো। একই কোশ্চেন হবে। দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট বা মানব সৃষ্ট বা অপ্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে? তো দেখে নিচ্ছি আমি দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে। অবশ্যই দেখে যাবে দুর্যোগের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণগুলো কি, কি? 2 এবং 6 মার্কসের হতে পারে। এরপরে রয়েছে দেখো কি, কি কারণে বন্যা হয়, বন্যার উৎসগুলো কি, কি? একবার জাস্ট দেখে যেতে পারো। তারপরে ভূমিধস কাকে বলে, হিমানি সম্প্রপাত কাকে বলে, তুষার ঝড় বা ব্লিজার্ড কাকে বলে, যেগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল বা মেরু অঞ্চলে সংঘটিত হয়। দেখো বিপর্যয় মোকাবিলায় ছাত্রীদের কি ভূমিকা রয়েছে? দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি? ট্রিপল স্টার রেখেছি। দেখো ট্রিপল স্টার আধা প্রাকৃতিক আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? এটি কিন্তু ডবল স্টার রয়েছে। আধা প্রাকৃতিক দুর্যোগ মানে কিছুটা প্রকৃতির দ্বারা কিছুটা মানুষের দ্বারা হয়। যেমন নদীর ছাড়া জল, নদীর নদীর বাঁধের ছাড়া জল, এগুলো কিন্তু আধা প্রাকৃতিক দুর্যোগ। ওকে? এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার এবং ভিভিআই। হরপা বান বা ফ্লাড কাকে বলে? আর মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো দুর্যোগ ও বিপর্যয়ের ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দেখো দুর্যোগ এবং বিপর্যয়ের ব্যবস্থাপনায় বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তো বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করতে হবে। তোমরা যারা কমেন্ট করছো দেখো অবশ্যই আমি কমেন্টের কিন্তু উত্তর দিতে পারছি না। তার কারণ এটি যদি পরীক্ষার 15 দিন কিংবা 1 মাস আগে হতো, 1 মাস আগে লাইভ ভিডিও করতাম তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আমি কিন্তু মানে তোমাদের কমেন্ট দেখতাম, কমেন্টের উত্তরগুলো কিন্তু আমি দেখতাম। কিন্তু এখন আমি কমেন্ট তোমাদের দেখতে পারছি না। তার কারণ কমেন্ট দেখতে গেলে তোমাদের অনেকটা টাইম নষ্ট হবে। তো সেইজন্য আমি কমেন্টগুলো তোমাদের দেখছি না। তবে তোমরা কমেন্ট করো। তোমাদের মূল্যবান কমেন্টের অবশ্যই ফিডব্যাক দেবো। এরপরে রয়েছে দেখো তোমাদের সুনামি কি কাকে বলে? সুনামি বা জলোচ্ছ্বাস কাকে বলে? তারপরে দেখে নিচ্ছি তোমাদের হ্যাঁ, দেখো পিএমআর, পিএমআর পর্যায় কাকে বলে? দেখো এই পিএমআর পর্যায় দুর্যোগ এবং বিপর্যয়ের ক্ষেত্রে পিএমআর আ
পিএমআর কাকে বলে? অবশ্যই তোমরা কিন্তু এটি পড়ে যাবে। এরপরে রয়েছে দেখো ভারতীয় আবহাওয়া দপ্তরের খরার সংজ্ঞা দিতে হবে। এরপরে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মধ্যে পার্থক্য 6 নম্বরের। তো দেখে নিচ্ছি, তোমাদের প্রথমেই বললাম যারা পিডিএফ এখনো নেওনি, তোমরা সাজেশন বলো, মেইন পিডিএফ, মডেল কোশ্চেন পেপার কিংবা এবিটে টেস্ট পেপার, পর্ষদের মডেল কোশ্চেন পেপার, তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ এই নাম্বার আর পেমেন্ট করবে এই নাম্বারে, ঠিক আছে? 45 টাকা মেইন পিডিএফ, আর রয়েছে তোমাদের যেটি মডেল কোশ্চেন পেপার 40, আর মেইন পিডিএফ তোমরা 45 পেমেন্ট করলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং মোবাইল থেকেও পড়তে পারবে কিংবা জেরক্স করেও নিতে পারবে। ওকে, কোনো প্রবলেম নেই। খরার কারণ এবং ফলাফল উল্লেখ করো। এরপরে হচ্ছে দূষণ, দূষণ হ্রাস এবং পরিবেশগত মান উন্নয়ন কৌশল। দেখো 2 এবং 6 মার্কের মধ্যে রয়েছে দূষণ হ্রাস আর পরিবেশগত মান উন্নয়নের কৌশলগুলো বা ব্যবস্থাপনাগুলো আলোচনা করো। দেখো এখানে দূষণ কি করে কমানো যায়, পরিবেশের মান কি করে উন্নয়ন করা যায়, ঠিক আছে? পরিবেশের মান কি করে উন্নয়নের কৌশলগুলো তোমাদের পরিবেশগত মান উন্নয়নের কৌশল এবং ব্যবস্থাপনাগুলো আলোচনা করবে। ট্রিপল এসটা দেখো যেহেতু সিলেবাসের একদম প্রথমেই রয়েছে কিন্তু এটা, তাই আসার সম্ভাবনা প্রবল। এরপরে রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্রিপল স্টার, সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, একই কোশ্চেন। সৌর মূলধন বা সোলার ক্যাপিটাল, ক্যাপিটাল কাকে বলে, সৌর মূলধন কাকে বলে, পার্থিব মূলধন কাকে বলে, পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে বা অপ্রচলিত সম্পদ বলতে কি বোঝায়, শক্তি সম্পদ। এরপরে রয়েছে অপূরণ নবীনীকরণ, দেখো অপূরণ নবীনীকরণযোগ্য সম্পদ কাকে বলে। তারপরে হচ্ছে অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি কাকে বলে, ট্রিপল স্টার এগুলো। দেখো আর এখান থেকে এই কোশ্চেনে কিন্তু তোমাদের সম্ভাবনা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 99%, আর এটির সম্ভাবনা রয়েছে তোমাদের 60%। তো 4R কাকে বলে, তোমরা 4R সম্পর্কে আমি আগেও বলেছিলাম যে রয়েছে রিডিউস, রয়েছে রিফান্ড, রয়েছে রিসাইকেল, রয়েছে তারপরে যেগুলো বললাম রিইউজ রয়েছে, এরকম কিন্তু 4R দ্বারা রয়েছে, কিন্তু 4R থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় হবেই। এরপরে রয়েছে দেখো বর্জ্য ব্যবস্থাপনা 5R এর কর্মসূচি কি, পরিচ্ছন্ন উন্নয়ন ব্যবস্থাপনা, কেমিক ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে পরিচ্ছন্ন উন্নয়ন বা সিডিএম বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন, ট্রিপল স্টার। দেখো সিডিএম এর উপাদান, দুটি উপাদানগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে সিডিএম এর ফলে কি কি সুবিধা পাওয়া যায় বা মূল ধারণা কি, সিডিএম এর মূল ধারণা কি, সিডিএম সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম, সিডিএম সম্পর্কে, তারপরে ইআইএ সম্পর্কে, এসপিএম সম্পর্কে, বিশেষ করে এই দুটো সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ কোশ্চেন হবে পরীক্ষার সময়, কোশ্চেন পেয়ে যাবে পরীক্ষার সময়, ঠিক আছে? সিডিএম এর সুবিধাগুলো কি কি রয়েছে 2 মার্কসের। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ নিয়ন্ত্রণ ও দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামো, কেস স্টাডির গঙ্গা কর্ম পরিকল্পনা, যমুনা কর্ম পরিকল্পনা। দেখো এখানে রয়েছে প্রথম কোশ্চেন, দূষণ পর্যবেক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রক কাঠামোগুলো আলোচনা করতে হবে 6 মার্কের। বুঝতেই পারছো, দূষণ পর্যবেক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণের যে কাঠামো রয়েছে সেই কাঠামো কিন্তু আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের যমুনা অ্যাকশন প্ল্যান, দূষণ কমাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অথবা বলতে পারে আহ, যমুনার যমুনা যমুনা নদীর দূষণ কমাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর গঙ্গা অ্যাকশন প্ল্যানের মূল উদ্দেশ্যগুলো কি কি আর এর ব্যর্থতাগুলো উল্লেখ করো। এই যমুনা এবং গঙ্গা থেকে তোমাদের কোশ্চেন থাকবে 100%, তোমাদের বলে দিলাম। তোমরা মিলিয়ে দেখো পরীক্ষা দেওয়ার পর। এরপরে রয়েছে অষ্টম অধ্যায়, পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা, এখান থেকে থাকবে 20 নাম্বার। আমি কিন্তু তোমাদের 20 নাম্বার কমপ্লিট করে দিয়েছি। দেখো এখান থেকে প্রথমেই রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার ধারণা, প্রধান দিক এবং সামাজিক দিক, অর্থনৈতিক এবং নৈতিক দিক। চলো দেখে নিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজন, দিক দিকসমূহ, দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিগুলো আলোচনা করো, ঠিক আছে? আর
তবে একটা কথা মাথায় রাখবে, পরিবেশ ব্যবস্থাপনা এটি কিন্তু আমি তোমাদের যাদের এই তোমরা যারা পিডিএফ কিনেছো তোমাদের কিন্তু এটি আমি বলিনি। দেখো এটি তোমরা কিন্তু করে নেবে, যারা ভিডিও দেখছো তোমরা অবশ্যই করবে। পরিবেশ ব্যবস্থাপনার অর্থনৈতিক দিক, সামাজিক দিক এবং নৈতিক দিক এই কোশ্চেনটি কিন্তু তোমরা অবশ্যই পড়বে, যে পরিবেশ ব্যবস্থাপনায় অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক দিকগুলো আলোচনা করো। এই কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে। এরপরে পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে, পরীক্ষার সময় 2 নম্বরে কোশ্চেন দেবে। পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যগুলো এবং পরিবেশ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, এরকম করে কোশ্চেন কিন্তু তোমাদের থাকতে পারে। ঠিক আছে, এরপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার 4টি ধাপ, স্টেপ তোমাদের আলোচনা করতে হবে, মানে লিখতে হবে। এরপরে রয়েছে দূষণকারী ক্ষতিপূরণ প্রদান, পলুটার পেস প্রিন্সিপাল, আর নীতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ দূষণকারী ক্ষতিপূরণ, দেখো কোনো কোম্পানি কিংবা কোনো ব্যক্তি, কোনো আর কি সংস্থা যদি কোনো দূষণ করে, দূষণের ফলে যদি পাবলিকদের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে। সেই হিসাবে কিন্তু একটি নীতি রয়েছে, এই নীতিটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে তোমরা আরেকটি পড়তে পারো, দেখো আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সম্ভবত অর্গানাইজেশন, ওতে মানে সম্ভবত অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সম্ভবত কাকে বলে বা কি। এরপরে রয়েছে দেখো তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট, কঠিন, তরল, জৈব বা বিপজ্জনক, দেখে নিচ্ছি। আর ডবল স্টার রয়েছে 2 নম্বরের বর্জ্য ব্যবস্থাপনা কি, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে, দেখো তরল বর্জ্য কি, এগুলো ডবল স্টার হলেও কিন্তু গুরুত্বপূর্ণ। ইউট্রফিকেশন বলতে কি বোঝো আগেই বলেছিলাম। বর্জ্য ব্যবস্থাপনায় 4R কথাটির অর্থ কি। এরপরে ট্রিপল স্টার, ই বর্জ্য বা ইলেকট্রনিক্স ওয়েস্ট বা বৈদ্যুতিক বর্জ্য বলতে কি বোঝায়। তারপরে হচ্ছে ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে, দেখো পিওডি একবার বলেছি, তেজস্ক্রিয় বর্জ্য কি, কম্পোস্টিং খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিভিআই। গঙ্গা অ্যাকশন প্ল্যান কাকে বলে, 2 নম্বরের, খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রিপল স্টার। এরপর রয়েছে দেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল উপাদান এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, টু টু মার্কসের থাকবে এবং 6 নম্বরের থাকবে, মানে 4 নম্বরের। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টারের মধ্যে রয়েছে ল্যান্ড ফিল্ডিং, ঠিক আছে, কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ল্যান্ড ফিল্ডিং বুঝতেই পারছো, যে ভূমি ভরাটকরণ কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলো বা উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যগুলো কি কি উল্লেখ করতে হবে। 2+2+2, ওকে। তরল বর্জ্য ব্যবস্থাপনার 2টি গুরুত্ব আলোচনা করো। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যগুলো কি কি, একবার দেখে যেও, যেন পরীক্ষা আসলে লিখতে পারো। এরপরে রয়েছে পৃথকীকরণের 2টি সুবিধা কি, দেখো বর্জ্য পৃথকীকরণ যারা সংজ্ঞা পারবে তারা সুবিধাও পারবে। এরপরে রেখেছি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার 2টি কৌশলের নাম লিখতে হবে, দেখো রয়েছে তোমাদের 2 নম্বরের, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আম 2টি কৌশল, মানে কঠিন বর্জ্য পদার্থকে কি করে, মানে কি করে, মানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার 2টি কৌশল, কঠিন বর্জ্য পদার্থকে কি করে আলাদা করবে বা কি করে প্রসেসিং করবে, তো সেই ব্যবস্থাপনার 2টি কৌশল তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কৌশল উল্লেখ করো, একটু আগেই বললাম, এই যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কৌশলগুলোর নাম লেখো বা উল্লেখ করো। বিপজ্জনক বর্জ্য ক্ষতিকর কেন, দেখো বিপজ্জনক বর্জ্য তো অবশ্যই ক্ষতিকর হবে এবং ভয়ানক ক্ষতি হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ভিভিআই ট্রিপল স্টার, পরীক্ষার সময় আসার সম্ভাবনা রয়েছে 90%। কেন বলছি বিপজ্জনক, ভয়ানক, এই বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক নীতি ও পদ্ধতিগুলো আলোচনা করো। বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে 2টি নিয়ম উল্লেখ করতে হবে। 8ম অধ্যায় মধ্যে রয়েছে পরিবেশ আইন এবং ব্যবস্থাপনা, 4R ব্যবস্থাপনার প্রথমেই বলেছিলাম 4R ব্যবস্থাপনা কি, 4R এর গুরুত্ব কি, পরীক্ষার সময় তোমাদের দেবে, 100% দেবে এখান থেকে কোশ্চেন। এরপরে রয়েছে 4R ব্যবস্থাপনার 4টি উপাদান, দেখো প্রত্যাখ্যান, তারপরে হ্রাস, তারপরে পুনর্ব্যবহার, তারপরে পুনর্নবীনীকরণ। ঠিক আছে, 4R, এই 4R এর মানে এটা সংক্ষেপে আলোচনা করতে হবে তোমাদের। আর 4R পদ্ধতির কোনটি সব থেকে কার্যকর এবং কেন, 2 মার্কসে থাকবে, পরীক্ষার সময় দেবে। 8ম অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার আইনি বিধান, দেখো আইনি বিধান আমরা জানি
সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে বা পরিবেশবিদরা কিছু কিছু জিনিস ঘোষণা করে, সরকার সেগুলো কার্যকর করে যে কোন কোন জিনিসগুলো করলে কি হতে পারে, পরিবেশ কতটা উপকৃত হবে। তো সেই কিছু আইনি বিধান কিন্তু রয়েছে। তো দেখে নিচ্ছি এখান থেকেও কোশ্চেন তোমাদের হবে। ভারতীয় বন আইন ১৯২৭ প্রণয়নের দুটি কারণ উল্লেখ করো। 2 বা 3 মার্কসে থাকতে পারে। এরপরে রয়েছে দেখো ভারতীয় বন আইন মানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ১৯২৭ এর ঐতিহাসিক প্রেক্ষাপট মানে ইতিহাস পেছন দিকে ফিরে যাও। ঐতিহাসিক প্রেক্ষাপট এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। এই আইন প্রণয়নের দুটি কারণ উল্লেখ করতে হবে। ভিভিআই রেখেছি দেখো ট্রিপল স্টার। জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন কি বা কাকে বলে? ১৯৭৪ সালে সাংবিধানিক প্রেক্ষাপট এবং মূল বিধানগুলি আলোচনা করো। এই আইন লঙ্ঘনের দুটি শাস্তির বিধান তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই ট্রিপল স্টার জল দূষণের প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন কাকে বলে? ১৯৭৪ সালে। ঠিক আছে, এই যে জল দূষণ নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধ আইন, এই যে এটা পড়লে তোমাদের হয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের এক্সট্রা পড়তে হবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড আর স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২ এর বৈশিষ্ট্য, উদ্দেশ্যগুলো এবং সংশোধনী ও প্রতিষ্ঠান সম্পর্কে উল্লেখ করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো ১৯৭২ এর। এরপরে ভিভিআই রেখেছি বন সংরক্ষণ আইন ১৯৮০ এর প্রধান উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং আইনটির গুরুত্বগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। তারপরে রেখেছি দেখো তোমাদের ৭ নম্বরে বায়ু দূষণ। এই বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন ১৯৮১ এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মূল বিধান গুলো কি কি আলোচনা করতে হবে, এর দুটি সীমাবদ্ধতা উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ নম্বরে বায়ু দূষণের প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন সম্পর্কে আলোচনা করো। দেখো বায়ু দূষণ তোমরা ডিটেলস যদি পড়ো যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে। পরিবেশ সুরক্ষা আইন কাকে বলে বা কি? এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ সুরক্ষা আইনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। সুরক্ষা আইনের পরিবেশ সুরক্ষা আইনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আলোচনা করো। পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এর গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পড়বে। দেখো এই কোশ্চেনে দেখে নাও পরিবেশ সংরক্ষণ আইনের প্রধান বিধানগুলো কি কি। এরপরে রয়েছে তোমাদের মোটর ভেহিকল, ডবল স্টার ট্রিপল স্টার রেখে নাও। মোটর মোটর ভেহিকল অ্যাক্ট বা ১৯৮৮ এর দণ্ডবিধি, জরিমানা এবং জরিমানা মানে ফাইন, ক্ষতিপূরণ ব্যবস্থার আলোচনা করো। ২০১৯ সালের সংশোধনী আনা আনা দুটি পরিবর্তন উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের জৈবিক বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি ২০০২ সালের অধীনে প্রবাসীধিকার প্রবেশাধিকার এবং সুবিধা ভাগাভাগি দেখো এর এর আলোচনা করতে হবে যে কোশ্চেনটি এরকমই যে জীববৈচিত্র্য আইনের অধীনে প্রবেশাধিকার মানে জীববৈচিত্র্য আইনে তোমরা প্রবেশ করতে পারবে এই অরণ্যের মধ্যে। তার সুবিধাগুলো কি কি রয়েছে, তার ভাগাভাগিগুলো কি রয়েছে সেটি আলোচনা, সেটি তোমরা এখান থেকে কোশ্চেনটি পড়তে পারো। দিব্য ফার্মেসি মামলার গুরুত্ব কি ছিল? ঠিক আছে, কোশ্চেনটি গুরুত্বপূর্ণ যেহেতু বর্তমানে জীববৈচিত্র্যের নিয়ে কিন্তু অনেকটা তোলপাড় হচ্ছে। এরপর রয়েছে দেখো তোমাদের প্রজেক্ট টাইগার কবে এবং কেন হয়। দেখো প্রজেক্ট টাইগার মানে টাইগার প্রজেক্ট, টাইগার প্রজেক্ট কথার মানে হলো যে ব্যাঘ্র প্রকল্প। এই যে ব্যাঘ্র প্রকল্প কাকে বলে, ব্যাঘ্র প্রকল্প কাকে বলে এবং এই ব্যাঘ্র প্রকল্প কবে হয়, কেন শুরু হয়েছিল। সিস কাকে বলে, তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপারে রয়েছে সিস কাকে বলে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ১৯-এ জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কবে এবং কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। অবশ্যই তোমরা দেখে যাবে। হিট অ্যান্ড রান ক্ষতিপূরণ পূরণ ব্যবস্থা কি। লাস্ট দেখো তোমাদের অবশ্যই আরেকটা কথা বলে দিচ্ছি, এই এনভায়রনমেন্টাল রিলিফ ফান্ড যদি তোমাদের পড়া থাকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এরপরে তোমাদের দেখো যেগুলো আমি তোমাদের বলে দিয়েছি, তো অবশ্যই তোমরা এগুলো পড়েছো আর কমপ্লিট করেছো। ঠিক আছে, আর এর আগের দিনে তোমাদের যাদের ভিডিও দিয়েছিলাম দেখো তোমাদের এই EIA অর্থাৎ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, ঠিক আছে, তোমাদের বলেই দিয়েছিলাম প্রথমে, ওগুলোই পড়বে, ওই কটি পড়বে, ওখান থেকে আশা করি পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমরা যদি কেউ PDF নিতে চাও অবশ্যই 789040
4016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু পিডিএফ একদম 1 মিনিটের মধ্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো পিডিএফ পেলেই তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা দোকানে গিয়ে জেরক্স করে নেবে, নাহলে মোবাইলে রেখেও পড়তে পারবে। তবে আমি তোমাদের সুবিধার জন্য বলবো, সাজেস্ট করব তোমরা দোকানে নিয়ে জেরক্স করে খাতায় দেখে দেখে পড়লে, দাগিয়ে দাগিয়ে পড়লে তোমাদের মুখস্থ ভালো হবে। আর অবশ্যই তোমরা যারা নেবে বা নিতে চাইছো, যারা নিয়েছো তো নিয়েছো, তোমরা ওগুলো কমপ্লিট করো। যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আমার পিডিএফ এর যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আনসার করতে পারবে। আর সেই সঙ্গে তোমরা যারা পেমেন্ট করবে ভাবছো, তোমরা 9062386679 6679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা লাইভে কমেন্ট করছো, তোমাদের জানাতে পারলাম না, পরবর্তী পর্যায়ে যারা কমেন্ট করবে, ঠিক আছে, তোমরা কিন্তু এই কমেন্টের অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিয়ে দেবে। ওকে। আর তোমাদের সবথেকে বড় কথা, তোমাদের পরীক্ষা সবার ভালো হোক এই আশাই কামনা করি। আর পরীক্ষা আশা করি সবার ভালো হবে। সবার ভালো হবে, কিন্তু কোশ্চেন কিন্তু সোজা আসবে। কোশ্চেন তোমাদের হাজার হাজার কোশ্চেন থাক না কেন, বেসিক কোশ্চেন গুলো তোমাদের দেবে। ঠিক আছে? ওজন ওজন ডিপ্লেশন বা ওজন স্তরের ক্ষয় কাকে বলে, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, ঠিক আছে, সিডিএম কাকে বলে, আই ইআইএ কি বলতে কি বোঝায়, তেজস্ক্রিয় বিকিরণ কাকে বলে, এই ধরনের কিছু বেসিক কোশ্চেন তোমাদের দেবে। এমন কোশ্চেন দিতে পারে জল দূষণ কাকে বলে। তো যাই হোক, তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশায় কামনা করি। শেষ পরীক্ষা, বেস্ট অফ লাক তোমাদের। থ্যাংক ইউ।